প্রথমে আমরা বাক্যটার সামারি বের করব। বাক্যের সামারিটা বের করব আমরা এখান থেকে। মাই ফাদার সিলেক্টেড, তো এই বাক্যের ভার্ব না, সে পূর্ববর্তী নাউন সম্পর্কে তথ্য দিবে, সেটা পরে বলছি। অ্যাজ হচ্ছে একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে কখনো সাবজেক্ট ওয়ার্ড থাকে না, তাহলে ইংলিশ টিচার অথবা ইনের পরে ইন দিস স্কুল এটা কিন্তু সাবজেক্ট হবে না। তাহলে সাবজেক্ট হিসেবে আমরা মাই ফাদারকে নিলাম এবং পরবর্তীতে হ্যাজ বিন ওনার্ড যেটা আছে সেটাই ভার্ব, সেটাকে নিলাম। তাহলে মাই ফাদার হ্যাজ বিন ওনার্ড, আমার বাবা সম্মানিত হয়েছে, এটা এই বাক্যের সামারি। এই কাজটা হয়ে যাওয়ার পরে আপনি যখন বুঝবেন পুরো বাক্যটা, সেই ক্ষেত্রে যে সে সূত্রটা অ্যাপ্লাই করবেন। তো যে সে সূত্র অ্যাপ্লাই করার জন্য মাই ফাদারের পরে আমরা যে গ্যাপটা দেখতে পাচ্ছি, এই গ্যাপে একটা রিলেটিভ প্রোনাউন মনে মনে ব্যবহার করব, হু, যেহেতু ব্যক্তি হু, হু অর্থ যে। তাহলে মাই ফাদার যে, অনুবাদ করার সময় যে পড়ব, যে সিলেক্টেড, যে নির্বাচিত, অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার, একজন ইংরেজি শিক্ষক হিসেবে, ইন দিস স্কুল, এই স্কুলে। তাহলে আমরা কিন্তু এখানে ফাদার সম্পর্কে অনেকগুলো তথ্য পেয়েছি। তিনি ইংরেজি শিক্ষক মূলত, এবং সে এই স্কুলের ইংরেজি শিক্ষক। তাহলে স্কুলের ইংরেজি শিক্ষক এবং সেই শিক্ষক হিসেবে যে পদটা তার আছে সেটা সাবজেক্ট হচ্ছে গিয়ে ইংলিশ, এবং সহকারী শিক্ষক। এই যে অনেকগুলো তথ্য আছে সেটা কিন্তু পেয়ে গেছে। এই কাজগুলো কিন্তু এই সিলেক্টেড ওয়ার্ডটা করেছে, এই প্রিপজিশনগুলো করেছে। এভাবে বাক্যটাকে কিন্তু বড় করা হলো। তাহলে পুরো বাক্যটার অর্থ কিন্তু এখন ক্লিয়ার বোঝা গেল। আমার বাবা সম্মানিত হয়েছিলেন, আমার বাবা মূলত একজন ইংলিশ টিচার, আমার বাবা মূলত একটা স্কুলে শিক্ষকতা করেন, সবগুলো তথ্য একসাথে কিন্তু একটা বাক্য থেকে পেয়ে গেলাম। এখন যদি আমরা এই বাক্যগুলোকে আলাদা আলাদা ছোটো করে লিখি, তাহলে তো এগুলো কোনো ভালো জার্নালে লেখা হবে না, আপনার রাইটিং সাইটটাতেও নাম্বার বেশি আসবে না, সবাই দেখে ভাবে আপনি ক্লাস 3-তে পড়েন। এভাবে লেখা যায় না। তো এই যে আমি এখানে যে টেকনিকগুলো দেখালাম, দুইটা বাক্যের ভিতরে যেই সূত্রগুলো দেখালাম, সেটা কিন্তু আপনি লেখার ক্ষেত্রেও অ্যাপ্লাই করবেন। যেমন ধরেন আপনি যে কোনো একটা বাক্যতে প্রথমে একটা সাবজেক্ট ব্যবহার করছেন, তো এখন সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দিতে চাচ্ছেন যে সাবজেক্ট এরকম ছিল, সেক্ষেত্রে আপনি কি করবেন, ওই ভার্ব হু বা উইচ ব্যবহার করার দরকার নেই, ব্যবহার করলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। সিম্পল রাখতে চাইলে আপনি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে বা আইএনজি যুক্ত ফর্মকে ব্যবহার করে বাক্যটা গঠন করুন, তারপরে ভার্বকে দিন, এবং পড়ার সময় যে সে যেটি সেটি সূত্রটা অ্যাপ্লাই করেন। তো এইভাবে সুন্দর করে বাক্যগুলো পড়ে বোঝা যায়। ঠিক আছে, এখন আমরা আরও দুইটা বাক্য দেখব যেখানে আমরা সাবজেক্টের পরেই কিন্তু এই ভার্বের V3-কে পাবো না বা আইএনজি যুক্তকে পাবো না। মাঝে মধ্যে আমরা এগুলোকে কিন্তু কোনো একটা অবজেক্টের পরেও পেতে পারি। সবসময় সাবজেক্টের পরে থাকবে এমন কোনো কথা নাই, মাঝে মধ্যে কিন্তু শেষের দিকে থাকবে বাক্যগুলোতে। শেষের দিকে থাকলেও একই রকমের ফিলিং হবে। ঠিক আছে, কিন্তু অনুবাদের ক্ষেত্রে যে সেগুলো আর লাগবে না আর কি। হ্যাঁ, ওইটা একভাবে পড়া যাবে। চলুন আমি বাক্যটা দেখায় বুঝাই দিই। হচ্ছে আমরা কোথা থেকে আসলে শুরু করব সেটা জানি না। ইংরেজি বড় বড় বাক্য পড়ায় দুর্বলতা আছে, লেখায় দুর্বলতা আছে, আমাদের জড়তা রয়েছে বলাতে, অর্থাৎ রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং সব কিছুতে। আপনাদের এই সমস্যাগুলোর কথা চিন্তা করে ক্রিয়েটিভ ইংলিশ আপনাদের জন্য ডিজাইন করেছেন একটা এক্সক্লুসিভ প্রোগ্রাম। একটা প্রোগ্রাম থেকে আপনাদের সকল সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। শূন্য থেকে শেখরে A2Z প্রিমিয়াম, যেখানে আপনাদেরকে 4টা স্টেপে ক্লাস নেওয়া হবে। বেসিক স্টেপে পড়ানো হবে বেসিক বিষয়গুলো, ইন্টারমিডিয়েট স্টেপে পড়ানো হবে ইন্টারমিডিয়েট অর্থাৎ সেন্টেন্সের জটিল বিষয়গুলো, অ্যাডভান্স লেভেলে পড়ানো হবে বড় বাক্য বুঝে পড়ার কৌশল, বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি, আরও নানান আয়োজন, এবং সর্বশেষ পার্টে থাকবে স্পোকেন চর্চা, সংবাদপত্র ভেঙে পড়া। অর্থাৎ আপনাদের যে 4 লেভেলের প্রবলেমগুলো আছে সব কিছু সমাধান হয়ে যাবে। এখানে গ্রামারও হয়ে যাবে, সব শ্রেণীর মানুষই কিন্তু এখানে পড়তে পারবেন। এখানে আপনাদেরকে এখানে আমরা গাইডলাইন দেব মোটামুটি 1 বছর। ফ্রি ভোকাবুলারি কোর্সের ব্যবস্থাও থাকবে, স্পোকেন প্র্যাকটিসের ব্যবস্থাও থাকবে। অর্থাৎ যতদিন না আপনার স্কিল ডেভেলপ হবে ততদিন আমাদের সাথে ক্লাস করার সুযোগ থাকবে। ক্লাসগুলো নেওয়া হবে জুম এবং মিট থেকে, সেই সাথে প্রতিটা ক্লাসের রেকর্ড এবং PDF ফাইল কিন্তু পাওয়া যাবেন। ইতিমধ্যে অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, আপনারাও খুব শীঘ্রই ভর্তি হয়ে আমাদের সাথে এই কোর্সে যুক্ত হয়ে যেতে পারেন। ইনশাআল্লাহ আপনার ইংরেজি শেখার বিষয়ে আমরা চমৎকার হেল্প করব। যে নাম্বারে ফিটা সেন্ড করবেন স্ক্রিনের উপরে দেখানো এই নাম্বারগুলোতে, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে সরাসরি আমাকে এই নাম্বারে কল করতে পারেন। যেমন এই বাক্য দুইটা দেখেন, প্রথম বাক্যটা I like the theory of observation of infants developing attachment to adults। এখানে এই যে ডেভেলপিং ওয়ার্ডটা আছে, আইএনজি যুক্ত ভার্ব, তার পূর্বে কোনো টু বি ভার্ব নাই, তাহলে এখানে বাক্যের ভার্বকে লাইক। তাহলে আই লাইক দ্য থিওরি, এই বাক্যের সামারি আমরা নিচে লিখছি, আই লাইক দ্য থিওরি, আমি থিওরিটা পছন্দ করি। এখন এই থিওরিটা আসলে কী জিনিস, তথ্য দিতে হবে নতুন, এই জন্য এখানে একটা অফ প্রিপজিশন আছে, অফ অবজারভেশন অফ ইনফ্যান্টস মানে হচ্ছে বাচ্চাদের কথা বলা হচ্ছে। বাচ্চাদের একটা অবজারভেশন আছে, বাচ্চারা যে অবজারভেশনটা করে সেই অবজারভেশনটা আবার কী জিনিস সেটাই এই ডেভেলপিংটা বলতেছে। অবজারভেশনটা হচ্ছে আপনার অ্যাটাচমেন্ট টু অ্যাডাল্টস,
অর্থাৎ বড়দের সাথে যে একটা সম্পর্ক উন্নয়নের চেষ্টাটা, সেটার অবজারভেশনটা কি করেন আপনি, সেই থিওরিটাকে আপনি পছন্দ করেন। তাহলে বাক্যটা কিন্তু চমৎকারভাবে সুন্দর হয়ে গেল। 3টা বাক্যে না লিখে একটা বাক্যে বাক্যটাকে বোঝানো হয়েছে, কত স্মার্ট হয়েছে, তাই না? এবার আমরা দ্বিতীয় বাক্যটা দেখি। দ্য কোর্স ইজ ডিজাইনড টু হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার স্পিকিং স্কিল। এখানে আমরা দেখতে পাচ্ছি ডেভেলপ একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তার পূর্বে কিন্তু কোনো টু বি ভার্ব যেমন অ্যামিচার, ওয়াজার বা হ্যাভ ভার্ব নাই। প্যাসিভ ভয়েস হলে কিন্তু ভার্বের V3 ফর্মের আগে কি থাকবে, আপনার টু বি ভার্ব থাকবে। যেমন এখানে ধরুন দ্য কোর্স ইজ ডিজাইন্ড, এটাই এই বাক্যের ভার্ব, ইজ ডিজাইন্ড। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্যাসিভ হলে কি হবে, তার পূর্বে টু বি ভার্ব ব্যবহার করতে হবে, ঠিক আছে? আবার হ্যাভ ভার্ব কিন্তু এখানে নাই, প্যাসিভের কারণে নেই। তাহলে এটাই এই বাক্যের কি ভার্ব, তাই না? তাহলে দ্য কোর্স ইজ ডিজাইন্ড এইটাই হচ্ছে কি এই বাক্যের সামারি চলে আসবে। আচ্ছা, দ্য কোর্স ইজ ডিজাইন, কোর্সটা ডিজাইন করা হয় টু হেল্প স্টুডেন্ট, ছাত্রীদের কি করতে, সহযোগিতা করতে। এখানে আমি একটা কথা বলি আপনাদের, কোনো ভার্বের পর টু যুক্ত ভার্বের পর যখন ভার্বের বেস ফর্ম হয় তখন কিন্তু অবশ্যই তারপরে এই টু যুক্ত ভার্বের একটা অবজেক্ট ব্যবহার করতে হবে। যেমন এখানে স্টুডেন্টস টু যুক্ত ভার্বের মানে ইনফিনিটিভের একটা কি অবজেক্ট। টু যুক্ত ভার্বের পরে মাঝে মধ্যে আইএনজি যুক্ত ভার্বকে দেখা যায়, কখন টু যুক্ত ভার্বের পর আইএনজি হবে, কখন টু এর পর বেস ফর্ম হবে এবং তারপরে কি দিতে হবে, এটার উপর আমি একটা শর্ট ভিডিও বানাতে চাচ্ছি। যদি আপনাদের আগ্রহ থাকে আপনারা আমাকে জানাবেন, মোটামুটি তৈরি আছে। আপনাদের আগ্রহ থাকলে যদি কমেন্ট সেকশনে, আমি অনেক কমেন্ট পাই যে আপনারা টু এর পরে কখন মেইন ভার্ব হবে, কখন আইনযুক্ত ভার্ব হবে, এটা নিয়ে একটা সহজ শর্ট একটা ভিডিও তৈরি করে দেওয়ার কথা যদি রিকোয়েস্ট করেন আপনারা আমাকে কমেন্টে, তাহলে ইনশাল্লাহ আমি একটা ভিডিও আপলোড করে দেবো আপনাদেরকে। কমেন্টে আপনারা সবাই আমাকে জানাবেন। তাহলে আমরা বুঝে ফেললাম এটা কোর্সটা ডিজাইন করা হয় ছাত্রছাত্রীদের সহযোগিতা করতে। এবং এই কোর্সটার মাধ্যমে কি হয় এটা বলছে এই ডেভেলপ কথাটা, ডেভেলপ দেওয়ার স্পিকিং স্কিল, মানে স্টুডেন্টদের যে ইংরেজি বলার যে স্পিকিং বা স্পিকিং করার যে স্কিলটা আছে সেটা ডেভেলপ করার জন্য। তো এইভাবে অবজেক্টের পরও আমরা মাঝে মধ্যে কী পাবো, এই ধরনের ভার্বগুলোকে পাবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা ওইভাবে পড়বেন যা কিনা, হ্যাঁ। তো এইভাবে বাক্যগুলোকে পড়া যায়। এখন আমরা একটু ডিফিকাল্ট অংশে চলে যাব, বাক্যগুলোকে একটু ডিফিকাল্ট করে আপনাদেরকে বোঝাবো। এক্সাম্পল নাম্বার 4 আমরা দেখতে পাচ্ছি, এক্সাম্পলে লেখা আছে 6 ওয়ার্কার্স, 6 জন ওয়ার্কার্স জয়েন্ড ইন 2010 by the manager were disciplined last year for not doing their jobs. এই বাক্যের ভিতরে সাবজেক্ট ওয়ার্ড কে, এই বাক্যের ভিতরে সাবজেক্ট ওয়ার্ড হচ্ছে গিয়ে 6 ওয়ার্কার্স, কারণ ইন হচ্ছে একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে এই সাবজেক্ট ওয়ার্ড থাকবে না, তাহলে এগুলো কাটা। জয়েন্টও যদি কেটে দিই তাহলে 6 ওয়ার্কার্স, ভার্ব হচ্ছে ওয়ার ডিসিপ্লিন লাস্ট ইয়ার, আমরা যদি ফর থেকে এটা কেটে দিই তাহলে হবে এখানে ডিসিপ্লিনের পূর্বে ইন লিখতে হবে। 6 ওয়ার্কার্স ওয়ার ডিসিপ্লিন ইন দ্য লাস্ট ইয়ার, আপনারা এখানে লিখে নেবেন ইন, এখানে ইন হবে ইন দ্য লাস্ট ইয়ার, হ্যাঁ, ইন দ্য কি লাস্ট ইয়ার। তাহলে বন্ধুরা একটা জিনিস ভাবার চেষ্টা করুন, এখানে কি হবে ইন হবে ইন দ্য লাস্ট ইয়ার। তাহলে 6 জন ওয়ার্কার ওয়ার ডিসিপ্লিন, তারা কি হয়েছিলেন, ডিসিপ্লিন মানে হচ্ছে আপনার হওয়া, মানে শাস্তিপ্রাপ্ত হয়। এখানে ডিসিপ্লিনের মিনিং হচ্ছে কি শাস্তিপ্রাপ্ত হওয়া, ডিসিপ্লিনের অর্থ নিয়ম কানুনও কিন্তু হয়, ঠিক আছে? এক একটা শব্দ এক একটা জায়গায় এক একটা অর্থে ব্যবহৃত হয়, এটার জন্য ভোকাবুলারি ক্লাস নেওয়া দরকার। ভোকাবুলারি ফলো করবেন বন্ধুরা, লংম্যান ডিকশনারি, অক্সফোর্ড, ক্যামব্রিজ, যেটা ভালো লাগে। একটা ক্লাস করে দেবো আপনাদেরকে ভোকাবুলারির উপরে, যেখানে কিভাবে ডিকশনারি থেকে পড়ে বাক্য থেকে পড়ে বুঝতে হয় শব্দার্থ, সেটা আপনারা জানতে পারবেন আর কি, ঠিক আছে? আপনাদের আগ্রহের উপরে সব কিছু ডিপেন্ড করে। যখন ভিডিওতে আপনাদের রিয়াকশন ভালো দেখি, আগ্রহ ভালো দেখি, তখন নতুন ভিডিও তৈরি করতে ভালো লাগে আর কি। আচ্ছা, বাক্যটা পুরোটা পড়ে ফেলি। 6 জন শ্রমিক জয়েন্ট হয়েছিলেন, জয়েন্ট তাহলে কি বলতেছে, 6 ওয়ার্কার সম্পর্কে তথ্য দিচ্ছে, যে 6 জন ওয়ার্ক মানে ডিসিপ্লিন হয়েছিলেন, 6 জন ওয়ার্ক জয়েন্ট হয়েছিলেন, মানে তাদেরকে যোগদান করানো হয়েছিল 2010 সালে বাই দ্য ম্যানেজারের দ্বারা। তাহলে ওয়ার্কার সম্পর্কে কিন্তু একটা তথ্য পাওয়া গেল, তারা ম্যানেজারের মাধ্যমে যোগদান করেছিল 2010 সালে। তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল গত বছর ফর নট ডুইং দেয়ার জব, তাদের চাকরি মানে তাদের যে কাজটা আছে সেটা না করার জন্য, ঠিক আছে?